আজকের ক্লাসে আমরা শিখবো বরিশাল বোর্ড 21, বরিশাল বোর্ড 21 এর নৈর্ব্যক্তিক গুলো নিয়ে একটু আলোচনা করব। তার মধ্যে আমি সবগুলো যেগুলো ম্যাথামেটিক্যাল নৈর্ব্যক্তিক সেগুলো নিয়ে আমি শুধু আলোচনা করব, বাকিগুলো তো আপনি দেখলে বুঝতে পারবেন। ওকে, আমি এগুলো নিয়ে সময় নষ্ট করবো না। তাহলে আমরা প্রথমে পাচ্ছি 3 নাম্বার। 3 নাম্বারে বলা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র কোনটি। সেটা সব ক্ষেত্রে দাম দাম মানে হচ্ছে পি, ইলাস্টিসিটি অফ প্রাইস। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা বলুক, চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলুক, আয় স্থিতিস্থাপকতা বলুক, সব ক্ষেত্রে একই। ডেল কিউ বাই পি, ডেল পি ইন্টু পি বাই কিউ। এটা হচ্ছে আমাদের অপশন ঘ নাম্বার। তারপর 4 নাম্বারে বলা হচ্ছে বি চাহিদা রেখার ঢাল কত। ঢাল নির্ণয়ের সূত্র হলো আমাদের লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব। লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব। এখন লম্ব আর ভূমি যদি আপনি বের করতে যান, তাহলে এখানে এসিও নিতে পারেন, সিডিও নিতে পারেন। এমন বিন্দু নিতে হবে এ থেকে যদি আমরা দূরত্ব নিই, এখানে হচ্ছে জিরো, জিরোর সাথে আমরা কানেক্ট করলে একটু ঝামেলায় করবো, তাই আমরা নিচ্ছি সি এবং ডি। তাহলে এখান থেকে লম্ব হলো এতটুকু, আর ভূমি হচ্ছে এটা, এবং এটা হলো অতিভুজ ত্রিভুজটা দিকে। তাহলে লম্ব লম্ব হচ্ছে ডি থেকে সি এর দূরত্ব। তাহলে ডি ডি এর মান কত? 8। আর সি এর মান কত? 12। তারপরে ভূমি দূরত্ব হচ্ছে ডি এর মান হলো 4, আর সি এর দূরত্ব হলো 2। তো আমরা পাচ্ছি নিচে 2, উপরে পাচ্ছি -4, ভাগ করলে হয় -2। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। ওকে, তারপর আসুন চাহিদা সমীকরণ নির্ণয় করতে বলেছে উদ্দীপকের আলোকে সঠিক চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণের জন্য আমি আপনাকে শর্টকাট টেকনিকটা যদি শিখাই, তাহলে নিচে হলো আমাদের কিউ এর মান এবং লম্বকে হচ্ছে পি এর মান বা দামের মান। তাহলে এটা হচ্ছে দাম। আমরা দামটা যদি বের করতে যাই, আপনি কি করবেন? দাম দ্বারা পরিমাণকে ভাগ করে দিবেন। দাম দ্বারা পরিমাণকে ভাগ করবেন, যেহেতু এখানে এ এবং বি, অর্থাৎ আমাদের দূরত্ব হচ্ছে এ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে। তাহলে আপনি 16 দ্বারা 8কে ভাগ করেন, তাহলে পাচ্ছেন কত? হাফ। হাফ পি, অর্থাৎ এটা মিলে। তারপরেরটা হচ্ছে আপনি পরিমাণ, এটা হলো পরিমাণ, পরিমাণ হচ্ছে আমাদের 8। সো 8 মাইনাস হাফ পি, অর্থাৎ এটাই ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য আনসার। তারপর আসুন এবার গ নাম্বার। গ নাম্বারে বলা হচ্ছে চাহিদার দাম প্রতি কেজি 50 টাকা থেকে বেড়ে 55 টাকা। তো এটার জন্য কি করব, আমি আপনাকে একটু ডিটেলস করে বুঝাই। স্থিতিস্থাপকতাটা বোঝানোর জন্য একটু ডিটেলস করে বুঝাই আপনাকে। আমি দুইটা দাগ নিলাম, এটা হলো পি এবং এটা হলো কি। তাহলে দাম কত থেকে কত বেড়েছে? দাম 50 টাকা থেকে 55 টাকা হয়েছে। আর পরিমাণ হয়েছে আমাদের 8 কেজি থেকে 4 কেজি। 8 কেজি থেকে 4 কেজি হয়েছে। সরি, এটা হলো 55, এটা হলো 55, আর 8 কেজি থেকে 4 কেজি হয়েছে। তাহলে আমাদের এখানের মধ্যে প্রথমে লাগবে আমাদের কিউ। কিউ এর মান হচ্ছে 8 এবং কিউ1 হলো 4। তাহলে এখান থেকে যদি আমরা ডেল কিউ বের করি বা দূরত্ব যদি বের করি, ডেল কিউ সূত্র হচ্ছে কিউ1 মাইনাস কিউ, অর্থাৎ 4 বিয়োগ 8 সমান -4। আবার একই নিয়মে পি এর মান, পি হলো 50 এবং পি1 হলো 55। সো এখান থেকে যদি আমরা ডেল পি বের করি, তাহলে সেম ভাবে পি1 মাইনাস পি যদি আমরা মান বের করি, আমরা পাচ্ছি 55 বিয়োগ 50 সমান পাই কত? 5। তাহলে এবার আমরা চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র হলো উপরে ডেল কিউ বাই কিউ, আর নিচে হচ্ছে ডেল পি বাই পি। সো আমরা এখন মানগুলোকে বসাবো। ডেল কিউ এর মান আমরা পেলাম কত? -4, আর শুধু কিউ এর মান হচ্ছে 8। তারপরে ডেল পি এর মান হলো 5, শুধু পি এর মান হলো, সরি, আর শুধু পি এর মান হলো 50। ওকে, তাহলে এবার আসুন আমরা উপরের রাশিটাকে আগে ধরবো। -4 ভাইয়া, ভাগটাকে গুণ দিলাম, তাহলে এটা উল্টে যাবে। উপরে 50, নিচে 5। তাহলে 5 দ্বারা যদি এটাকে কাটি 10, আর এটা দিয়ে যদি আমরা এটারে কাটি, তাহলে কত হবে? বের হবে 0.5। সুতরাং এটা দিয়ে যদি আমরা 0.5 ইন্টু 10 যদি গুণ করি, তখন আমাদের বের হবে কত? 5 বের হচ্ছে। আমরা উত্তরটা দেখি আছে কিনা 5। হ্যাঁ, সঠিক উত্তর আমাদের 5। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বলা হচ্ছে আপনাকে
টিএফসি আর টিবিসি এর সমষ্টিকে কি বলা হয়? টিএফসি এবং টিবিসি যোগ করলে পাই আমরা টিসি বা মোট ব্যয় পাই। ওকে, তারপর এরপরে আমরা যদি আরেকটু এখানে বলা হচ্ছে চিত্রের ডান দিকে নিম্নগামী এ প্রাইম রেখার ধরন কোন ব্যয় নির্দেশ করে? এখানে ব্যয়টা আস্তে 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 হ্রাস পেয়েছে। ব্যয়টা যদি ধীরে ধীরে হ্রাস পায় তাহলে সেটা নিশ্চয়ই আমাদের এএফসি রেখা নির্দেশ করে, অর্থাৎ এটা ধীরে ধীরে হ্রাস পেয়েছে, তাহলে সেটা হচ্ছে এএফসি রেখা নির্দেশ করে। নেক্সট আমরা পাচ্ছি 11 নম্বর। 11 নম্বরে বলা হচ্ছে উল্লেখিত চকে ষষ্ঠ শ্রমিকের প্রান্তিক উৎপাদন কত? প্রান্তিক উৎপাদন, প্রান্তিক আয় বা প্রান্তিক ব্যয় বলুন, হ্যাঁ, সব ক্ষেত্রে একই রকম নিয়ম। মোট ব্যয়, মোট উৎপাদনের প্রথমটা বসাতে হয়, তারপর নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করতে হয়। তো সেক্ষেত্রে ষষ্ঠ ষষ্ঠ হচ্ছে এটা, তাহলে ষষ্ঠ উৎপাদন হলো এটা। এটা থেকে যদি আমরা উপর একটা বিয়োগ করি, 175 থেকে 125 যদি বিয়োগ করা হয় 10, অর্থাৎ আমাদের অপশন হলো এটা। ওকে, তারপর এই ক্ষেত্রে কোন উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে? সবসময় আপনি দেখবেন বেসিক্যালি এখানে ধীরে 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 হ্রাস পেয়েছে। প্রথমে 40 থেকে 90 হয়েছে, মানে 50 হ্রাস পেয়েছে। তারপরে দেখা যাচ্ছে আবার 90 থেকে 25 হয়েছে, মানে 35 হয়ে গেছে। তো অর্থাৎ 50-এর পরে 35, তারপর হলো 25, এভাবে। তাহলে দেখা যায় ক্রমহ্রাস সমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে এখানে। ওকে, নেক্সট এখন বলা হচ্ছে 13 নম্বর। 13 নম্বর আপনাকে দেওয়া আছে যে গড় আয় নির্ণয়ের সূত্র কোনটি? গড় আয় মানে এআর। তো সব ক্ষেত্রে এআর দেওয়া আছে, এআর আমরা বের করি টি আর কে কিউ দ্বারা ভাগ। আর এর সাথে আর এর সম্পর্ক দেখুন, টি আর ডিভাইডেড বাই কিউ। এখানে তো পি, আর এর সাথে পির কোনো সম্পর্ক নাই, সি এরও কোনো সম্পর্ক নাই, তাই আমরা টি আর বাই কিউ। তারপর বলা হচ্ছে কখন গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সমান হয়? গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় কখন সমান হয়? যখন গড় ব্যয় রেখা সর্বনিম্ন হয়। গড় ব্যয় রেখা যখন সর্বনিম্ন হয় তখন আপনার গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় সমান হয়। এটা আমি একটা অঙ্কের মধ্যে বুঝাই দিব এটা কিভাবে হয়। তারপরে মোট ব্যয় সমান কি পাচ্ছি আমরা? কিছুক্ষণ আগেই করলাম, টিএফসি প্লাস টিবিসি যোগ করলে আমরা মোট ব্যয় পাই। তারপরে আসুন এখানে 18 নম্বরটা। 18 নম্বরে একটা চিত্র দেওয়া আছে, যেটা হলো বাজারের চিত্র মূলত। আর এইভাবে যদি মানগুলো দেওয়া থাকে তখন সেটাকে বলি আমরা একচেটিয়া বাজার। তো এখানে একচেটিয়া বাজারের মধ্যে আপনাকে মান বের করতে হয় মূলত এসি রেখাটা কোন জায়গায় আছে এবং এ আর রেখাটা কোন বিন্দুতে আছে। এই দুইটা বিন্দু বের করে আপনাকে বলা যায় ফার্মটির মুনাফা কত। এটা মুনাফাটা যদি আমরা বের করতে যাই, প্রথমে আমাদেরকে টি আর বের করতে হবে। টি আর এর সূত্র হচ্ছে এ আর ইন্টু কিউ। এইভাবে আপনি যে কোনো ধরনের মান বের করতে পারবেন। এ আর বিন্দুটা ছেদ করেছে জি বিন্দুটা, জি বিন্দুর মান হলো 3। আর কিউ এটার সাথে কানেক্টেবল আছে একের সাথে, তাহলে পাচ্ছি আমরা 3। সেম ভাবে আমরা টিসি বের করব। টিসি হচ্ছে এসি ইন্টু কিউ। এসির মান, এসি হচ্ছে এসি বিন্দু ছেদ করেছে এই বিন্দুতে, এই বিন্দুর মান হলো 2, আর কিউর মান হচ্ছে 1। সো আমরা এখান থেকে পাই 2। তাহলে আমরা মুনাফা বের করব। মুনাফা পাই সমান টি আর মাইনাস টিসি, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করতে হবে। তাহলে 3 বিয়োগ 2 সমান 1, অর্থাৎ 1 টাকা হচ্ছে আমাদের মুনাফা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি সত্য? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান এ আর ইকুয়াল এম আর হয়। পি সমান এ আর ইকুয়াল এম আর, অর্থাৎ ঘ নম্বর অপশনটা ঠিক আছে এখানে। ওকে, তারপর আসুন এরপরে যাচ্ছি আমরা এখান থেকে 25 নম্বর একটা পাওয়া যাচ্ছে। 25 নম্বরটা একটু দেখুন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপক হিসেবে যেটা চার্ট দেওয়া আছে ওখানে লেখা আছে যে বিক্রয়ের পরিমাণ 1 থেকে 3 পর্যন্ত এবং টিআর বা মোটাই দেওয়া আছে 10, 20, 30 এভাবে লেখা আছে। দেখুন, তো এখন বলেছে এটা কোন বাজারের সাথে সম্পর্কিত। খেয়াল করুন, কোন বাজারের সাথে সম্পর্কিত? যে বাজারের মধ্যে এ আর ইকুয়াল এম আর হবে সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর যে বাজারে এ আর নট ইকুয়াল এম আর হয় সেটা একচেটিয়া বাজার হয়। তাহলে এখানে এ আর এবং এম আর মিলে কিনা? এ আর এখানে 1 দ্বারা যদি এ আর বের করার জন্য ভাগ করতে হবে 10, তারপরে 2 দিয়ে 20 কে ভাগ করলে 10, তারপর 3 দিয়ে যদি আমরা ভাগ করি 30 কে তাও 10,
এবার এমআর গুলো আমরা দেখি। এমআর এর জন্য প্রথম মান হলো 10, তারপর নিচে থেকে উপরটা বিয়োগ করলে তাও 10, তাও 10, অর্থাৎ এআর এবং এমআর দুইটাই সমান। তাহলে এটা দ্বারা বোঝানো হয় এটা একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ওকে, তারপরে উদ্দীপক অনুযায়ী কোনটা সত্য? উদ্দীপক অনুযায়ী এখানে দাম স্থির, কারণ আপনি দাম বের করবেন কিভাবে? আমরা জানি কিউ কে পি দ্বারা গুণ করলে টিআর পাওয়া যায়। তাহলে এখানে টিআর দেওয়া আছে, টিআর দ্বারা এখন আপনি কিউ দ্বারা টিআর কি যদি ভাগ করেন পি, তাহলে পি সবগুলোই বের হচ্ছে কত? 10 বের হবে, সবগুলোই 10, অর্থাৎ দাম স্থির। ঠিক আছে এটা। তারপরে টিআর ইকুয়াল এমআর, টিআর টিআর হচ্ছে 10 20 30, আর এমআর হচ্ছে 10 10 10, অর্থাৎ মিলে নেই, এটা হবে না। তারপরে এআর ইকুয়াল পি, অর্থাৎ এআর এর মান বের হচ্ছে সবগুলো 10 আর পি এর মান সবগুলো 10, তাহলে পি সমান এআর, অর্থাৎ 1 এবং 3 অপশন, 1 এবং 3 অপশন যদি হয় আমাদের অপশন হচ্ছে খ। আশা করি বুঝছেন। তো পরেরটাতে আসুন। পরেরটাতে হচ্ছে 27 নম্বর। 27 নম্বরে বলা হচ্ছে আপনাকে কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? কেন্দ্রীয় ব্যাংক মূলত নোট প্রচলন করে থাকে। ওকে, তারপরে এমবি সমান পিটি, 28 নম্বরটা এমবি সমান পিটি দেওয়া আছে আপনাকে। আপনাকে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে দাম স্তর নির্ণয় করো। আপনাকে দেওয়া আছে এম বি সমান পিটি, তাহলে আপনি যেহেতু দামটা বের করবেন টিটাকে এই পাশে আনেন, তাহলে এম বি ডিভাইডেড বাই টি ইকুয়াল পি। তাহলে এম এর মান হলো কত? এম এর মান হলো 100 আর বি এর মান হলো 5, তাহলে 100-র সাথে 5 যদি গুণ করেন 500, আবার টি টি মানে হলো 10, 10 দ্বারা যদি ভাগ করেন 500-কে, তাহলে কত বের হয়? 50, অর্থাৎ আমাদের 50 অপশন হবে। তারপর যদি অর্থের সরবরাহ দ্বিগুণ হয় তাহলে দাম স্তর কি হবে? অর্থের সরবরাহ বলতে এখানে যেটা 100 টাকা, 100 টাকাটাকে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 200 হবে। তাহলে 200 দিয়ে যদি আমরা 5-কে গুণ করি 1000, 1000-কে যদি আমরা টি দ্বারা যদি ভাগ করি তাহলে বের হচ্ছে 100, অর্থাৎ দাম স্তর 50 টাকার জায়গায় 100 হয়ে যাচ্ছে, অর্থাৎ দাম স্তরও দ্বিগুণ হবে। ওকে, তাও বিহিত মুদ্রা কয় প্রকার? বিহিত মুদ্রা হচ্ছে 2 প্রকার। তো এই ছিল আজকের ক্লাস, পরের ক্লাসে কথা হবে। ধন্যবাদ।